শঙ্খচিল বাংলার ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় হল সুভাষ মুখোপাধ্যায়ের প্রস্তাব 1940 কবিতাটি। কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যগ্রন্থটির প্রথম সংস্করণ ফেব্রুয়ারি 1940 খ্রিস্টাব্দে। কাব্যগ্রন্থের প্রকাশক হল গ্রন্থকার ভারতী ভবন, 202 রাসবিহারী অ্যাভিনিউ, বালিগঞ্জ, P 104/1 লেক রোড। কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন বাবা ও মাকে। প্রচ্ছদ শিল্পী ছিলেন অনিল ভট্টাচার্য। কবিতাটির প্রথম সংস্করণের শিরোনাম ছিল প্রস্তাব। কবিতার স্তবক সংখ্যা 5টি। কবিতার চরণ সংখ্যা 17টি। পদাতিক কাব্যগ্রন্থের পঞ্চমতম কবিতা হল প্রস্তাব। পদাতিক কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার পর 1347-এ বুদ্ধদেব বসু সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে লিখেছেন, বাংলার তরুণতম কবি এখন সুভাষ মুখোপাধ্যায়। বিশ্বযুদ্ধের আঘাতে জর্জরিত পৃথিবীতে 30-এর দশকে রাজনৈতিক প্রেক্ষাপট কবিতায় ফুটে উঠেছে। একদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে হিটলারের প্রতিষ্ঠা ও প্রসার, চীন জাপানের হামলা, চীনের ফ্যাসিজম ও কমিউনিজমের দ্বন্দ্ব, মিউনিক চুক্তি, বিশ্বযুদ্ধ সমাজতন্ত্রের বার্তা। অপরদিকে ভারতবর্ষের অভ্যন্তরীণ বৈপ্লবিক কর্মকাণ্ড, সন্ত্রাসবাদী কার্যকলাপ, বামপন্থী দল উপদল, গান্ধীজির ডান্ডি অভিযান, সুভাষ বোসের উত্থান, অর্থনৈতিক মন্দা, দুর্ভিক্ষ, হিন্দু মুসলমান বিরোধ, সমস্ত কিছুই সমানভাবে প্রভাব ফেলেছিল প্রথম দিকের 3টি কাব্যগ্রন্থ পদাতিক, অগ্নিকণ ও চিরকুটে। এবার কবিতার প্রেক্ষাপট জেনে নেওয়া যাক। কবিতায় সমকালীন জাতীয় রাজনীতির প্রেক্ষিত তিনি লিপিবদ্ধ করেন। সেই সময় ভারতীয়রা সার্বিকভাবে মৃত্যু ভয় জয় করে জাতীয় মুক্তি আন্দোলনে উদ্গ্রীব হয়ে ওঠে, জাতীয় নেতা মহাত্মা গান্ধীর উপর আস্থা রেখে। এবার কবিতার বিষয়বস্তু সম্বন্ধে জেনে নেওয়া যাক। মহাত্মা গান্ধীর উপর আস্থা রেখে বিপ্লবী কার্যকলাপে ঝাঁপিয়ে পড়েছিল ভারতীয়রা। এই আত্মসমর্পণের সুর ধ্বনিত হয়েছে কবিতার প্রথম স্তবকে। ভারতবর্ষের রাজনীতির পাশাপাশি উঠে এসেছে আন্তর্জাতিক সমকালীনতা। এখানে প্রভু অর্থে ইংরেজ শক্তিকে বোঝানো হয়েছে। তাই কবিতায় কবি বলেছেন, মৃত্যুকে ভয় করি থোড়াই, দেহ না চললে চলবে তোমার করা চাবুক। এখানে কবি বোঝাতে চেয়েছেন, ব্রিটিশ শক্তি ঔপনিবেশিকতার অস্ত্রে ভারতবর্ষের মানুষকে বাধ্য করেছিল বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে। গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র কার্যকলাপের পরিবর্তে সত্যাগ্রহের মাধ্যমে অনশনকে হাতিয়ার করলে গান্ধীজিকে উদ্দেশ্য করে তিনি বলেন, হে প্রভু, তুমি শেখালে পৃথিবীর মায়া কেবল, তাই তো আজকে নিয়েছি মন্ত্র উপবাসীর। কিন্তু কংগ্রেসের এই পদক্ষেপ সমগ্র দেশবাসীকে হতাশ করেছিল। হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় গান্ধীজি সম্পর্কে তরি হতে তীর প্রবন্ধে বলেছেন, গান্ধীজি নিজের চিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখে বলেন যে তিনি দেশের মেজাজে কিন্তু জেনে শুনে লাল সর্বনাশ টেনে আনতে দেবেন না। এই সিদ্ধান্তকে কবি বিদ্রূপে ব্যঞ্জিত করে তৃতীয় স্তবকে বলেছেন, হে সৌদাগর, সেপাই শান্তি সব তোমার, দয়া করে শুধু মহামানবের বুলি ছড়াও, তারপরে প্রভু বিধির করুণা আছে অপার, জনগণ মতে বিধিনিষেধের বেরি পড়াও। রাজনীতির উত্তাল সময়ে সংগ্রাম স্তব্ধ রেখে স্থিতাবস্থা বজায় রাখার নরমপন্থী নীতিকে তীব্র ধিক্কার প্রকাশ করে বলেছেন, অস্ত্র মেলেনি এতদিন, তাই ভেজেছি তান, অভ্যাস ছিল তীর ধনুকের ছেলেবেলায়, শত্রুপক্ষ যদি আচমকা ছোড়ে কামান, বর্ষ বলবো সভ্যতা যেন থাকে বোঝায়। অর্থাৎ মহামানবের বুলিয়া ওড়ানো, আপোষের বিধিনিষেধ এবং সহসা বুকে কামানের বুলেটের মাঝে
সভ্যতা যেন থাকে বোঝায় সভ্যতা শব্দটিকে অসামান্য দক্ষতার সঙ্গে ব্যঞ্জিত করে তুলেছেন। তাই চতুর্থ স্তবকে তির্যক ব্যঙ্গ আরও তীব্র রূপে প্রকাশ পেয়েছে। পঞ্চম স্তবকে দেশজননীর জাতীয় সংকটে প্রগতিশীল মানুষের চোখ বুজে কোকিলের দিকে কান ফেরাতে বলার মধ্যে দিয়ে কবি ভয়ঙ্কর উপহাস, ধিক্কার আর গভীর আবেগ প্রকাশ করে বলেছেন, চোখ বুজে কোনো কোকিলের দিকে ফেরাবো কান। এবার কবিতা থেকে কিছু প্রশ্ন উত্তর দেখে নেওয়া যাক। 1. কবিতার প্রথম চরণটি কি? কবিতার প্রথম চরণটি হল, প্রভু যদি বলো অমুক রাজার সাথে লড়াই। 2. কবি কোনো কিছু দ্বিরুক্তি না করে কি নেওয়ার কথা বলেছেন? তীর ধনুক সঙ্গে নেওয়ার কথা বলেছেন। 3. অস্ত্র মেলেনি তাই এতদিন কবি কি করেছেন? টান ভেজেছেন কবি। 4. কবি তীর ধনুকের অভ্যাস কোন সময় ছিল? কবির তীর ধনুকের অভ্যাস ছেলেবেলায় ছিল। 5. শত্রুপক্ষ যদি আচমকা কামান ছোড়ে তাহলে কবি কি বলবেন বলেছে? তাহলে কবি বলবেন, বর্ষ সভ্যতা যেন থাকে বোঝাই। 6. চোখ বুজে কবি কোন দিকে কান ফেরানোর কথা বলেছেন? কোকিলের দিকে কান ফেরানোর কথা বলেছেন। 7. কবিতার শেষ চরণটি কি ছিল? চোখ বুজে কোনো কোকিলের দিকে ফেরাবো কান। আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।